আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রেম নামে অপবাদ গল্পের 42 নম্বর পার্ট নিয়ে চলে এলাম। তো চলুন গল্প শুরু করা যাক। সামনে গিয়ে দেখি অপারেশন থিয়েটারের সামনে বসে আছে খানবাড়ির সকলে, অনুপস্থিত আছে শুধু আরজুমান আর জেরিন। তারিফ এতক্ষণ ছিল, এখন থানায় গেল। অ্যারেস্ট করা হয়েছে লতিফ সর্দার, কাদের মোল্লা আর সমীর আহমেদকে। উদ্ধার করা হয়েছে প্রায় 20 জন মেয়েকে। তৌফিক খান দ্বিতীয়বারের মতো অপরাধে ভুগছে। তার বন্ধু লতিফ সর্দার কিডন্যাপ করলো ঋতুকে। সকলের দৃষ্টি অপারেশন থিয়েটারের রুমের দিকে। রুমি খান কাঁদছে, হাসনা যাকে জড়িয়ে ধরে আছে। নীল হুট করে বের হয়ে গেল। শান্তশিষ্ট তাইব খান আজ মুখ খুললো, তারপর বলল, কোথায় যাচ্ছ? নীল বলল, কাজ আছে। খুব শান্ত জবাব দিল নীল, কিন্তু চোখ দুটো ভীষণ ভয়ঙ্কর ছিল। তাইব খান বলল, তোমার বোনের অপারেশন হচ্ছে নীল, এ সময় তুমি কি এমন মহান কাজ করতে যাচ্ছ? একটু জোরে বলল কথাটা তাইব খান। সকলে অবাক হলো, যে মানুষটা কোনোদিন টু শব্দ করতো না, সে এভাবে চিৎকার দিয়ে কথা বলছে। নীল বলল, বাবা শান্ত হও, এখানে সবাই আছে, আমার যাওয়া দরকার, অনেক কিছু জানা বাকি আছে। বলে সামনের দিকে এগিয়ে গেল নীল। তাইব খান ভাইয়ের পাশে গিয়ে বসলো। ঋতুর গুলি লেগেছে শুনে দৌড়ে এলো রোহান ঋষি নাবিলা। কোনো শব্দ নেই, সময় যাচ্ছে, তবুও বিপজ্জনক কমছে না। কয়েক ঘন্টা আগের ঘটনা। ফায়েজের দিকে ছুটে আসা গুলিটা ঋতুর গায়ে লাগে এমন কিন্তু নয়। ঋতু ফায়েজকে বাঁচাতে গুলির সামনে আসে। লতিফ সর্দারের উদ্দেশ্য ছিল ঋতুকে মারা। এই মেয়ে মরে গেলে খানবাড়ির অর্ধেক সদস্য মরে যাবে। সবার প্রাণভরা রয়েছে ঋতুর মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যে যে লতিফ সর্দার নিজের নিশানা পরিবর্তন করে এত বড় কাণ্ড করবে তা ফায়েজ নীল কেন অন্য কেউ বুঝিনি। ঋতুকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে কেঁপে উঠল ফায়েজ। নীল বোনের এমন অবস্থা দেখে কয়েক সেকেন্ডের জন্য দিশেহারা হয়ে গেল। মুহূর্তেই সেখানে গোলাগুলি শুরু হলো। নীল নিজের লাইসেন্স করা গান বের করে শুট করলো লতিফ সর্দারের হাতের দিকে। টকবক রক্তে ছিটকে পড়লো কাদের মোল্লার মুখের উপর। তারপর বলল, এ বোনু কথা বল। ঋতুর কোনো কথা নেই। নীল বলল, ভাইয়া দেখ না, আমার বোনু কথা বলছে না। নীলের ডাকে ফায়েজের দিক ফিরে আসে, ধপাস করে পড়ে যায় ঋতুর মাথার কাছে। তারপর বলল, এই জান পাখি চোখ খুলো, দেখো তোর ফায়েজ ভাই কাছে। তুই না আমার হাসির কারণ হয়ে বলছিস? ততক্ষণে তারিফ আর উজ্জ্বল পুলিশ নিয়ে হাজির হলো। ঋতুকে পড়ে থাকতে দেখে দৌড়ে এলো তারা। উজ্জ্বল কাছে। তারিফ খান ঋতুর অবস্থা দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। একদিকে ঋতুর বাঁচা মরা অবস্থা, অন্যদিকে তিন ছেলে কাঁদছে। তারপর বলল, এই সর, আমার মাকে বাঁচাতে হবে, ওকে হসপিটালে নিতে হবে, তোরা সর। ফায়েজ ঋতুকে কোলে তুলে নিল। নীল ড্রাইভ করছে, কিভাবে ড্রাইভ করছে কারো খেয়াল নেই। এতটা স্পিডে গাড়ি চলছে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হসপিটালে আসার পর ডাক্তাররা জানায় খুব গুরুতর অবস্থা, অপারেশন করতে হবে। তারিফ খান বলল, ভাইজান হসপিটালে আসতে পারবেন? তাইব বলল, কি হয়েছে তারিফ, আমার পরিবারের কারো কিছু হলো? তারিফ খান বলল, ভাইজান শান্ত হন, একটু আসুন হসপিটালে। মিনিট 40-এর মধ্যে পুরো খান পরিবার হাজির হসপিটালে। তখন কেউ জানতো না কেন এসেছে। ওটির সামনে সবাই আছে, কিন্তু ঋতু নেই। কারো আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। রবি খানকে আর বোঝানো সম্ভব নয়, সে তখন থেকে কেঁদে যাচ্ছে। হঠাৎ নীল পুলিশ কমিশনার ওখানে গেল। তারপর বলল, আসবো? পুলিশ কমিশনার বলল, হ্যাঁ নীল আসো। নীল বলল, জিজ্ঞাসাবাদ শেষ? কমিশনার বলল, না নীল, তুই আসবি বলে আমি ওনাদের অপেক্ষা করতে বলি। নীল বলল, চলুন। সামনে বসে আছে কাদের মোল্লা, সমীর আহমেদ আর লতিফ সর্দার। নীল আর তারিফও বসলো। পুলিশ কমিশনার সারাও মেজর রাব্বি ইসলামও সেখানে ছিল। তারপর বলল, কেন ঋতুকে কিডন্যাপ করলেন? সমীর বলল, আগেই বলেছি আমার ছেলে শুভ ঋতুকে ভালোবাসে, তাই করেছি। কমিশনার বলল, তাদের পরিবারে বিয়ের প্রস্তাব দেননি কেন? সমীর বলল, কি করে দিতাম, আজ থেকে 17 বছর আগে তোফাজ্জল খান আমাকে জেলে পাঠালো। তারিফ খান বলল, তোকে তো বাবা এমনি জেলে দেয়নি সমীর, তুই বাবার বিশ্বাস ভাঙলি। এই কাদের ভাই কুদ্দুসের সাথে মিলে ড্রাগসের ব্যবসা করতি, আমাদের সব খবর তুই এনে দিতি। কমিশনার বলল, মিস্টার তারিফ শান্ত হন। সমীর বলল, হ্যাঁ করতাম। কত টাকা পেতাম আমি? 1000 2000, এর বেশি তো নয়। এটা টাকায় সংসার চলে। তারিফ বলল, তোর ঘরের চাল হতে গায়ের জামাটাও খানবাড়ি থেকে যেত। আর যে টাকার কথা বললি তুই, সেটা তোকে মাসে না প্রতিদিন দেওয়া হতো। আজ থেকে 16-17 বছর আগে এ টাকা রাজকীয়ভাবে থাকা যেত। সমীর বলল, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। কমিশনার বলল, আপনি একজন স্বনামধন্য মন্ত্রী হয়ে এমন জঘন্য অপরাধ করলেন কি করে? সমীর বলল, আমি মন্ত্রী হয়েছি আজ কয়েক বছর আগে, আমি একজন নেতা ছিলাম। আমার এই মন্ত্রী পদটাও টাকা কেনা। লতিফ সর্দার আমার ভাইয়ের পরিচিত একজন ছিল, কুদ্দুস মিয়ার থেকে ড্রাগস নিয়ে সাপ্লাই দিত সবখানে। তার সূত্র ধরে আমি আমার গোপন নারী পাচার কাজ শুরু করি। সমীর আরো বলল, আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, তখন বয়স 22, সে বয়সে সবাই প্রেমে পড়ে, আমিও পড়েছিলাম এক সুন্দর রূপবতীর প্রেমে। তার ওই হাসির কুলে কতবার যে তাকে প্রপোজ করতে চেয়েছি, কিন্তু পারলাম না, আমি বলতে পারিনি। তৌফিক খান আমার ক্লাসমেট ছিল, বেশ ভালো সম্পর্ক আমাদের একে অপরের সাথে। আমি হাসনাকে একদিন প্রপোজ করি, কিন্তু হাসনা রিজেক্ট করলো। খুব কষ্ট হলো আমার, কিন্তু সামনে থার্ড ইয়ার পরীক্ষা, তাই সব ভুলে পড়ায় মন দিলাম। এক বছর পর আবারও প্রপোজ করি, কিন্তু সেদিনও রিজেক্ট হলাম। কি ছিল না আমার শিক্ষাগত যোগ্যতা, বংশ পরিচয়, টাকা সব ছিল, অভাব নেই, তবুও হাসনা আমায় বারবার ফিরিয়ে দিল। তারিফ বলল, এটা আমাদের পরীক্ষা কি করে দায়ী হলো? ভাইজান আর ভাবির প্রেমের বিয়ে ছিল না, বাবা নিজে ভাবিকে পছন্দ করে আনে, তাহলে কিসের প্রতিশোধের নেশায় খুন করলেন? সমীর বলল, হ্যাঁ তাদের ভালোবাসা ছিল না। 2 বছর পর যখন তৌফিক নিজের ব্যবসার হাল ধরে, আমি আমাদের ব্যবসার ঠিক হাল ধরি। আমার বাবা নিজে হাসনাদের পরিবারের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সেখান থেকে প্রত্যাখ্যান হয়ে ফিরে আসে। ঠিক 2 দিন পর তোফাজ্জল খানের প্রস্তাবে হাসনা তৌফিকের বিয়েতে রাজি হয়। তৌফিক সবসময় আমাকে হারিয়ে দেয়, যেখানে ভার্সিটিতে সবসময় প্রথম হওয়া আমাকে হারিয়ে শেষ বাজিমাত করলো, ঠিক বিয়েতেও আমার ভালোবাসাকে ছিনিয়ে নিল। এখানেই
থেমে থাকেনি তৌফিক। ব্যবসায় নিজের নাম প্রতিষ্ঠা করার পাশাপাশি আমাদের কোম্পানিকে দেউলিয়া করে ছাড়লো। সব দিক থেকে আমি হাঁটতে শুরু করলাম। সহ্য করতে না পেরে আমার বাবার মৃত্যু আমাকে এই অন্ধকার জগতে নিয়ে এলো। সবকিছুর জন্য এই তৌফিক খান দায়ী। সবাই চুপ করে এক মানসিক অসুস্থ মানুষের কথা শুনলো যে অন্যকে তার অবস্থানের জন্য দায়ী করে এত পাপ করলো। তারপর আবারও বলতে শুরু করলো, ধীরে ধীরে নেশায় আসক্ত হয়ে পড়ে ছোটকালে মা তো রয়েছে, সৎ মা, টাকা নেই, তখন বাবাকে রেখে চলে যায়। বাবা এরপর মরলো। আমার ছলছাড়া জীবন নেশা আপন হলো। একদিন কুদ্দুসের সাথে দেখা হয়, তার মাধ্যমে পরিচয় হয় ড্রাগসের সাথে। পাড়ি দিলাম বিদেশের মাটিতে, সেখান থেকে ড্রাগস সাপ্লাই দিলাম, পার্টনার করলাম কুদ্দুস মোল্লাকে। নামের মতো সে সাধু ছিল না, যেমনটা নয় এই কাদের মোল্লাও। কত মেয়েকে নিজের বেডরুমে ওঠানোর জন্য সাজিয়ে রাখলো তার হিসাব নেই। এরপর কাদের মোল্লা থেকে নারী নিয়ে শুরু হলো নতুন ব্যবসা। দাঁড় করালাম দেউলিয়া হওয়া বাংলাদেশের ব্যবসাকে। পরিচয় হলো তখন জামশেদ তালুকদার এবং নিশা তালুকদারের সাথে। শুরু হলো আরেক প্রেম। জামশেদ তালুকদার সৎ হলেও সৎ ছিল না নিশা তালুকদারের বাবা মা। টাকার অঙ্কের লোভে তাদের মাথাটা এতটাই বিগড়ে গেল যে আমার খোঁজ খবর না নিয়ে বিয়ে দিল তাদের মেয়ের সাথে। আবার খান পরিবারের কাছাকাছি এলাম। খুব ভালো বন্ধুত্ব করে নিলাম জামশেদ তালুকদারের সাথে। সব খবর পেতাম না, হিডেন ক্যামেরা লাগিয়ে খবর নিতে শুরু করি। আমার প্রথম ছেলে হলো, কিন্তু ওকে পারিনি আমার জগতে ঢুকাতে। নানা বাড়িতে থাকলেও মামা মামির ছায়া আমার ছেলে শর্টের টেক লাগিয়ে নিল। মেয়েটার মতো অহংকারী আর লোভী হয়েছে। তবে অফিসার বলল, অফিসার রেগে কেন মারলেন আর বাকি পুলিশদের সাথে কি করলেন? মিস্টার লতিফ আবারও বলা শুরু করলো, সবাইকে মেরে ফেলেছি। অফিসার রায় আমাকে দেখেছে, তার প্রমাণ নিয়ে যাচ্ছে তোফাজ্জল খানের কাছে। তাই কিডন্যাপ করে, কিন্তু তখন অফিসার রায়ের কাছে কোনো প্রমাণ পাইনি। ভয়ে মেরে ফেলি ওকে। বাঁচিয়ে রাখলে যে কোনো সময় পালিয়ে যেত আর প্রমাণ চলে যেত তোফাজ্জল খানের কাছে। একবার মেজরের হাতে যদি প্রমাণ তুলে দিত, তবে আমাদের এতদিনের তৈরি রাজত্ব ধ্বংস হয়ে যেত। অফিসার আবারও বলল, সমীরকে জামিন কে করালো? লতিফ খান বলল, আমি করেছি কুদ্দুসের মাধ্যমে। কাদেরের সামনে আসেনি, তখন সবাই কাদেরকে বিশ্বাস করত। তোফাজ্জল খান এজন্য প্রমাণ ছাড়াও কাদেরের নাম নিতে পারেনি। কুদ্দুস ছিল বখাটে, তার নামে হাজারো মামলা পড়ে থাকতো, কয়েকবার জেল পর্যন্ত গেল। কাদের পরে ছাড়িয়ে আনলো, কিন্তু কুদ্দুসের পিছনে আসলে কাদের মোল্লার হাত ছিল। কুদ্দুস মোল্লা বলল, হ্যাঁ সবাই জানতো আমার ভাইয়ের বাজে স্বভাবের কথা, কিন্তু কেউ জানতো না এর পিছনে আমি ছিলাম। আমি নিজে সবার কাছে ভালো হওয়ার নাটক করতাম, আর কুদ্দুস জনসম্মুখে অপরাধ করত। ধরা পড়লে পুলিশ কুদ্দুসকে অ্যারেস্ট করত। ছোটকাল থেকে কুদ্দুস সহজ সরল বোকা ছিল। নেশা অভ্যাস হলে নেশার জন্য পাগল হয়ে যেত। আমি ছিলাম নতুন, নারী দেহ লোভী। এক রাতে কুদ্দুস আমাকে এক মেয়ের সাথে জবরদস্তি করতে দেখে নেয়। আমি ভয় পেয়ে ওকে সে নারীর সাথে থাকার জন্য উৎসাহ দিতে থাকি। এভাবে ওকেও নারীর প্রতি আসক্ত করতে থাকি। একটা সময় পর কুদ্দুস পুরো মহল্লায় মেয়েদের ইফটিজিং করত। অনেক বিচার সালিশ আসা শুরু করলো, কিন্তু তাতে কিছু যায় আসেনি আমার। যাদের সাথে ইফটিজিং করত কুদ্দুস, তাদের মধ্যে গরিব ঘরের মেয়েদের রাতে আমার লোকেরা তুলে নিয়ে আসতো। পরের দিন টাকা দিয়ে বিদায় করে দিতাম। যদি মুখ খুলতো তবে ভিডিও সবখানে দেখানোর ভয় দেখাতাম। কেউ সাহস করেনি। কমিশনার বলল, কুদ্দুস মোল্লা কোথায় এখন? কাদের বলল মারা গেছে। সবাই অবাক হলো, কুদ্দুস মোল্লা মারা গেছে অথচ কেউ জানে না। অফিসার বলল, কিভাবে? কাদের বলল, এক রাতে বাসায় এসে দেখি কুদ্দুস আমার বউয়ের সাথে জোর জবরদস্তি করছে। রাগ হলো ভীষণ। নিজের লাইসেন্সে গুলি দিয়ে পিছন থেকে শুট করি ভাইকে, সাথে সাথে মরে যাই। কি করতাম? আমার স্ত্রীকে আমার ভাই খুব লেখাবে, আমি মেনে নিব। প্রতি রাতে ওকে আমি মেয়ে দিচ্ছি, তবুও তার নজর আসে কি করে আমার বউর উপর। কমিশনার বলল, আপনি তো ওকে শিখালেন এটা। কাদের বলল, আমি শিখাইছি বলে আমার ঘরে মুখ দিবে? যেদিন বিয়ে করেছি সেদিন থেকে আর কোনো মেয়েকে আর ছুঁয়ে দেখিনি। আজ পর্যন্ত আমি আর কোনো পরনারীর সাথে রাত কাটাইনি। আগে আমার খাওয়া জিনিস খেত, আর এখন নতুন খাচ্ছে, তবুও তার নজর আমার বউয়ের দিকে। সহ্য হয়নি, তাই মেরে দিলাম। আমার বিশ্বস্ত লোক দিয়ে আমার বাড়ির পিছনে বাগানে রাতের অন্ধকারে মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছি। নীল বলল, আপনারা প্রত্যেকে হিংসা আর লোভে এতটাই অন্ধ ছিলেন যে নিজের আপনজনদের পর্যন্ত রেহাই দেননি। মিস্টার সমীর আহমেদ যে আপনাকে সন্তানের মতো স্নেহ করত, তাকে পর্যন্ত বিষাক্ত সবল মারলেন। আর মন্ত্রী সাহেব, কাদের মোল্লা আপনার অপরাধ জগতে নিজের ভাই কুদ্দুস মোল্লাকে টেনে আনার পর যখন দেখলেন আপনার ঘরে থাবা দিল, তখনই মেরে দিলেন। আর লতিফ সর্দার ভালোবাসার মানে ত্যাগ। আপনি কি করলেন? হিংসায় এতটাই ডুবে গেলেন যে নিজের এমন পরিবর্তন করলেন, সাথে সব শেষ করে দিলেন। ধ্বংস করলেন হাজারো পরিবার, অনেক মায়ের বুক খালি করলেন। আপনার বিচার উপরওয়ালা করবে, তবে এদেশের আইন যেভাবে কিনে রাখলেন এতদিন, তা এবার আর্মিরা তদন্ত করবে, সবার শাস্তি হবে। অতঃপর মেজর রাব্বি ইসলাম চলে গেলেন, তারিফ নীলকে নিয়ে বের হয়ে গেল। আর এদিকে অপারেশন এখনো চলছে। রাত 11টা বাজে, একটু আগে নীল তারিফ আসলো। তৌফিক খান জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি বললো, সব খুলে বললো। যখন জানতে পারলো ভালোবাসা না পাওয়ায় লতিফ সর্দার এমন অপরাধ জগতে আসা, নিজেকে অপরাধী মনে করলো তৌফিক খান। হাসনা স্বামীর মনোভাব বুঝলেও কিছু বললো না। এটা শেষ সময় নয় যখন স্বামীকে বোঝাবে, তবে এখানে তার স্বামীর কোনো ভুল নেই। ভালোবাসা মন থেকে আসে। একজন মানুষ কাকে ভালোবাসবে তা আল্লাহ ঠিক করে, বিয়েটা আল্লাহ দিয়েছে। সেখানে কে না পেয়ে অপরাধ করলো, তার দায়ভার কেন নিবে? তাছাড়া পাওয়ার পর যে অপরাধ করতো না, তার গ্যারান্টি কি আছে? লাইট বন্ধ হলো, সকালে উঠে দাঁড়ালো। ফায়েজ ডাক্তারকে দেখে বলল, ডাক্তার ঋতু। ডাক্তার বলল, 48 ঘন্টা না হলে জানা যাবে না। ফায়েজ ছোট গ্লাস দিয়ে তাকিয়ে রইল ঋতুর দিকে। কত মেশিনের মাঝে ছোট একটা পাখি শুয়ে আছে, আর সহ্য হলো না, চলে গেল সেখান থেকে। নাবিলা কাঁদছে, আজ দুদিন ভীষণ কাঁদলো। এক বন্ধু তো আগে ছেড়ে গেল, ও যদি চলে যায় তবে কি করবে তারা? ঋষি নাবিলাকে শক্ত করে বুকে আগলে নিয়েছে। রোহান দেখলো তার বোনকে কেউ যত্ন করছে। এতে কষ্টের মাঝে এদের স্বজনের প্রশান্তি বয়ে আনলো। তবে মনে হলো যদি সান্ত্বনা দিতে আগলে নেই, ভালোবাসে না নেই, তখন নাবিলা আবারও কাঁদবে। মেয়েটা যতটা অরুণচন্দ্রী ততটা তার থেকে নরম। বিয়ে হওয়ার পর পাল্টে গেছে অনেক। ঋষি ছেলেটা খারাপ নয়, ছোট থেকে চিনে। যদি সত্যি ভালোবাসে
জানাবে লেখা, তবে কষ্ট পেতে দিবে না। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই। আজকে আর কোনো পার্ট আসবে না, তো ইনশাআল্লাহ আগামীকাল আসবে। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা। তোমাদের কোনো চিন্তা করতে হবে না।